প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য আবারও শুরু করছি ফাঁসির মঞ্চে কর্নেল তাহের এই বইটির তৃতীয় পর্ব। পরিশিষ্ট ৩, লুৎফা তাহেরের স্মৃতিচারণ। কর্নেল তাহেরের মৃত্যুর পর বড় ভাইজানকে লেখা চিঠি। কিশোরগঞ্জ, ১৮ই আগস্ট ১৯৭৬। শ্রদ্ধেয় বড় ভাইজান, আপনাকে যে কি লিখব তার কিছুই ঠিক করতে পারছি না। আমি ভাবতেও পারি না তাহের আর আমার সাথে নেই। আমার জীবনসঙ্গীকে ছাড়া বাঁচার কথা আমি চিন্তাও করতে পারি না। মনে হচ্ছে বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে। এত ছোট বাচ্চা কিছুই বুঝতে পারে না। নিতু বলে, বাবা, কেন তুমি মরলে? তুমি আমাদের সাথে থাকলে এখনো বেঁচে থাকতে। ওরা বুঝতেও পারে না ওরা কি হারালো। প্রতিদিন ওরা ফুল নিয়ে কবরে যায়। কবরের ওপর ফুল রেখে ওরা প্রার্থনা করে আমি যেন বাবার মতো হতে পারি। যিশু বলে ওর বাবা চাঁদের দেশে ঘুমিয়ে আছে। দুর্ভাগ্যবশত নিতু ওর বাবাকে সেই নভেম্বরে শেষ দেখে। কিশোরগঞ্জে থাকায় পরে আর দেখতে পায়নি। আমি খুবই ভাগ্যবতী। তাহের আমাকে যে পথ দেখিয়ে গেছে তাই আমার আসল অস্ত্র। বেঁচে থাকতে সে আমাকে বাঙালি নারীর মধ্যে শ্রেষ্ঠতম সম্মান দিয়েছিল। তার মৃত্যুতে আমি সারা পৃথিবীর শ্রদ্ধা অর্জন করতে পেরেছি। আমার সব আশাই এত কম সময়ে সে পূর্ণ করে গেল। তাহেরের বন্ধু ও সহকর্মীরা যখন আমাকে সহানুভূতি জানায়, মনে হয় তাহের এখনও এদের মধ্যে বেঁচে রয়েছে, চিরদিন বেঁচে থাকবে। এরা আমার আপনজনের মতো। আমি সত্যি গর্বিত। সে মৃত্যুকে পরাজিত করেছে। মৃত্যু তাকে কখনো মলিন করতে পারবে না। এখন যা ঘটেছে তার সবই আমি বর্ণনা করব। ১৭ই জুলাই শনিবার ৩টার সময় তাহেরের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। আমাদের পক্ষের ২৫ জন ব্যারিস্টার সহ আমরা সবাই নির্বাক হয়ে গেলাম। সারা দেশের লোক ক্ষেপে গিয়েছিল। তার কারণ সরকারপক্ষ কিছুই প্রমাণ করতে পারেনি। এমনকি সরকারি সাক্ষীরাও ৭ই নভেম্বরের অভ্যুত্থানে তাহেরের অবদানের কথা স্বীকার করে। আতাউর রহমান, জুলমত আলীর মতো বিশিষ্ট ব্যারিস্টার, আলম আর অন্যান্যরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা রাষ্ট্রপতির কাছে যে এই বেআইনি ট্রাইব্যুনালের বিরুদ্ধে চরম নিন্দা প্রকাশ করে। তাহের তখন ব্যারিস্টারদের বলল, এই সেই সরকার যাকে আমি ক্ষমতায় বসিয়েছি। এদের কাছে আপনারা কিছুই চাইবেন না। মৃত্যুদণ্ডের রায় শুনে তাহের অট্টহাসিতে ফেটে পড়েছিল। অন্য সব বন্দীরাই কান্নায় ভেঙে পড়ে। তাহের সবাইকে উদ্দেশ্য করে বলল, জীবন যদি এভাবে বিসর্জন না দেয়া যায়, সাধারণ মানুষের মুক্তি তাহলে আর কিভাবে আসবে? আমরা তাহেরকে বাঁচানোর সব রকম চেষ্টাই করেছিলাম। তাহের অবশ্য আমাকে লিখেছিল, তোমরা মাথা নত করো না, আমি মরণকে ভয় পাই না। তুমি যদি গর্ব অনুভব করতে পারো তাতেই যথেষ্ট। ১৯ তারিখ বিকালে তাহের আমাদের সবার সাথে দেখা করে। সে সম্পূর্ণ স্বাভাবিক ও উৎফুল্ল ছিল। রায় দেয়ার পর সে যা লিখেছিল আমায় তা পড়ে শোনায়। পরে আমাকে বলে, তোমার শোক করা সাজে না। ক্ষুদিরামের পর দক্ষিণ এশিয়ায় আমিই প্রথম ব্যক্তি যে এভাবে মরতে যাচ্ছে। আর সবাই আমাকে ক্ষমা প্রার্থনা করতে বলেছে। সে কথা তাহেরকে বললে সে বলল, সে কি জীবনের মায়া ফিরিয়ে আনার জন্য? আমার জীবনের দাম কি জিয়া অথবা সায়েমের জীবনের চেয়েও কম? সে আমাদের এত উদ্দীপনা দিয়েছিল যে আমরা সবাই হাসি মুখে বের হয়ে এসেছিলাম। তখনও কেউ জানতাম না যে এটাই আমাদের শেষ দেখা। দেশের সমস্ত শিক্ষক, রাজনীতিবিদ, এমনকি বিদেশিরা পর্যন্ত সরকারের কাছে অনুরোধ করে তাহেরের মৃত্যুদণ্ড রদ করার জন্য। কিন্তু তাহেরকে বাঁচতে দেয়ার মতো সাহস কর্তৃপক্ষের ছিল না। এরা তাই তাহেরকে সময়ের সীমানা ছাড়িয়ে অসীমের সন্ধান দিয়েছে, তাকে অমরত্বের সুধা দিয়েছে। ইউসুফ, বেলাল, মনু, তাহেরের সব ভাইই তার সাথে ছিল। ২০ তারিখ সন্ধ্যায় তাহেরকে জানিয়ে দেয়া হয় যে পরদিন ভোর ৪টায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সে শান্তভাবে এই খবর গ্রহণ করে ও যাদের উপর এই খবর দেওয়ার দায়িত্ব পড়েছিল তাদেরকে ধন্যবাদ জানায়। এরপর সে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় রাত্রির খাবার খেয়ে নেয়। পরে
একজন মৌলবি এসে কৃত অপরাধের জন্য তাহেরকে ক্ষমা প্রার্থনা করতে অনুরোধ জানায়। সে তখন বলে ওঠে, আপনাদের সমাজের কালিমা আমাকে কখনো স্পর্শ করতে পারেনি, কখনো না। আমি সম্পূর্ণ স্তব্ধ। আপনি এখন যান, আমি এখন ঘুমোব। এরপর শান্তভাবে ঘুমোতে যায়। রাত ৩টার দিকে তাকে ডেকে ওঠানো হয়। কতক্ষণ সময় আছে জানার পর তাহের দাঁত মাজে, শেষ করে ও গোসল করে নেয়। উপস্থিত সবাই তাকে সাহায্য করতে এগিয়ে আসে। আমার নিষ্পাপ শরীরে তোমাদের স্পর্শ লাগুক, আমি তা চাই না, এই বলে তাহের তাদের নিবৃত্ত করে। গোসল করার পর তাহের তার জন্য চা করতে ও আমাদের নিয়ে আসা আম কেটে দিতে বলে। নিজে নিজেই সে নকল পা, জুতো আর প্যান্ট পরে নেয়। হাতঘড়ি পরে, একটা ভালো শার্ট গায়ে দিয়ে তাহের তার মাথার চুলগুলো ভালোভাবে আঁচড়ে নেয়। এরপর সে আম আর চা খেয়ে নিয়ে সবার সাথে মিলে সিগারেট খেতে থাকে। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত লোকের এরকম সাহস দেখে সবাই কান্নায় ভেঙে পড়ে। তাহের তখন সবাইকে সান্ত্বনা জানায়, আপনারা হাসুন, সবাই এত বিষণ্ণ কেন? আমি দুর্দশাগ্রস্তদের মুখ হাসিতে উদ্ভাসিত করতে চেয়েছিলাম। মৃত্যু আমাকে পরাজিত করতে পারবে না। তাহেরকে জিজ্ঞাসা করা হয় তার কোনো শেষ ইচ্ছা আছে কি না। তাহের জবাবে বলে, আমার মৃত্যুর বিনিময়ে এদেশের সাধারণ মানুষের জীবনে শান্তি। এরপর তাহের জানতে চায় আর কোনো সময় বাকি আছে কি না। অল্প কিছু সময় বাকি আছে জানার পর তাহের সবার সামনে একটা কবিতা আবৃত্তি করতে চায়। তাহের এরপর তার কর্তব্য ও অনুভূতি নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করে। এরপর তাহের জানায়, আমি এখন সম্পূর্ণ প্রস্তুত, তোমরা এখন তোমাদের কর্তব্য পালন করতে পারো। তাহের ফাঁসি কাঠের দিকে এগিয়ে যায়, নিজেই ফাঁসির দড়ি তুলে নেয়। গলায় রশি পরে নেওয়ার পর তাহের বলে ওঠে, বিদায় দেশবাসী, বাংলাদেশ জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। তাহের তখন তাদের বোতাম টিপতে বলে, কিন্তু কেউ সামনে এগিয়ে এলো না। তাহের এদের বিদ্রূপ করে বলে ওঠে, তোমাদের কি এই সাহসটুকুও নেই? তখনই কেউ বোতাম টিপে দেয়। সব শেষ। তার ভাইদের পরে মৃতদেহ দেখানো হয়। সেদিন জেলখানায় ৭,৫০০ বন্দির কেউই দুপুরে ভাত খায়নি। আমাদেরকে দুপুর ২:৩০টার সময় মৃতদেহ দেয়া হয়। কড়া নিরাপত্তা প্রহরার মধ্যে জেলের ভেতর একটা গাড়ি নিয়ে গিয়ে তার মৃতদেহ তুলে দেয়া হয়। এরপর হেলিপ্যাড পর্যন্ত ৫টা ট্রাক বাস ভর্তি নিরাপত্তা প্রহরীদের পাহারার মধ্যে মৃতদেহ একটা হেলিকপ্টারে তুলে দেয়া হয়। সন্ধে ৭:৩০টার সময় পারিবারিক গোরস্থানে তাহেরকে কবর দেয়া হয়। একটা বিশেষ ছাউনি তুলে সামরিক প্রহরীরা ২১ দিন পর্যন্ত তার কবর পাহারা দিয়েছে। এরা এমনকি একজন মৃত লোককেও ভয় পায়। সে আমাদের মাঝ থেকে চলে গেলেও আমাদের জন্য রেখে গেছে এক মূল্যবান উত্তরাধিকার। মানুষের প্রতি তার মহান কর্তব্য পালন করতে যেয়ে তাকে শেষে বিষ আর মধু এ দুটোর সামনে দাঁড়াতে হয়েছিল। নিজে বিষ গ্রহণ করে আমাদের জন্য রেখে গেছে মধুময় অমৃত। যেদিকেই তাকাই চারিদিকে শুধু অন্ধকার দেখি। কি করব তার কিছুই বুঝতে পারি না। মনে হয় সম্পূর্ণ হারিয়ে গেছি। তবুও আমি জানি আমার এই দুর্দশা চিরকাল থাকবে না, এর শেষ আসবেই আসবে। তাহেরের আদর্শ সবার আদর্শে পরিণত হয়েছে, তা দেখতে পেলেই আমি শান্তি পাব। শুধু দুঃখ এই যে সেই সুখের দিনে তাহের সেখানে থাকবে না। স্নেহের লুৎফা। ৭ বছরের সংসার, সারা জীবনের স্মৃতি। ১৪ই নভেম্বর তাহেরের জন্মদিন। এমনিতেই তাহেরের সঙ্গে আমার জীবন খুবই অল্প দিনের। এর মধ্যে তাহেরের যে জন্মদিনটি আমাদের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য, সেটির কথাই বলি। ১৯৭১ সালের ১৪ই নভেম্বর, সেদিন ছিল ঢাকার প্রবেশদ্বার কমলাপুর অপারেশনের তারিখ। তাহের বুঝেছিলেন উত্তর সীমান্তে পাকিস্তানের সবচেয়ে দুর্ভাগ্য দুর্গ কমলাপুরের পতন ঘটিয়ে কমলাপুর, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল হয়ে ঢাকা পৌঁছা যায় সবচেয়ে দ্রুত। একটি কথা বলি, যুদ্ধের সময় আমি বারবার তাহেরের সঙ্গে ক্যাম্পেই থাকতে চাইতাম, কিন্তু সঙ্গে আমার মেয়ে নিতু, তাহেরের ছোট ২ বোন ডলি, জলি এবং আরও মেয়েরা থাকাতে আলাদা থাকতাম। তবে বরাবরই ছিলাম যুদ্ধক্ষেত্রের কাছাকাছি। যাই হোক, কমলাপুর অপারেশনই জয়লাভ হবে এ বিষয়ে আমরা সবাই ছিলাম নিশ্চিন্ত, কারণ এর আগে তাহের সবকটি অপারেশনেই জয়ী হয়েছিল। তাহেরের সঙ্গে পরিকল্পনা হলো ১৪ তারিখ বিকেলে আমি ওদের কাছে যাব। বীর যোদ্ধাদের সঙ্গে মিলে অপারেশনের জয় আর তাহেরের জন্মদিন পালন করব।
মুক্তিযোদ্ধাদের দেওয়ার জন্য উপহার সামগ্রী নিয়ে প্রস্তুত হচ্ছিলাম। খবর এলেই রওনা দেব। এমন সময় ১৪ তারিখ দুপুর ১টার দিকে বিএসএফ এর একজন সামরিক কর্মকর্তা কর্নেল রঙ্গরাজ ও তার স্ত্রী এবং একজন শিখ মেজর এসে আমাকে যুদ্ধের ভয়াবহতা, বিপদাপদ সম্বন্ধে অনেক উপদেশ ও সান্ত্বনার সুরে কথাবার্তা শুরু করলেন। আমি সরাসরি বললাম, আসল কথা খুলে বলুন, আমি যে কোনো ঘটনার জন্য প্রস্তুত। তখন তাদের মুখে শুনলাম তাহের গুলিতে আহত হয়েছে, তার পায়ে গুলি লেগেছে। মুক্তিযোদ্ধারা অপারেশনে অনেক দূর এগিয়ে গিয়েছিল, কিন্তু তাহের আহত হওয়ায় অপারেশন স্থগিত রাখতে হয়েছে। আমি কিন্তু তেমন উদ্বিগ্ন হইনি, কারণ আমি দেখেছি এর আগে মুক্তিযোদ্ধাদের পায়ে গুলি লেগেছে। মাসখানেক চিকিৎসার পর তারা আবার যুদ্ধে ফিরে গেছে। তাহেরকে হেলিকপ্টারে করে বিএসএফ ফিল্ডে আনা হলো। চাদর দিয়ে তার পা ঢাকা ছিল। তখন কিন্তু তাহেরের পা ছিল না। আমি বুঝতে পারিনি। হেলিকপ্টারের ভেতর শুয়েছিল তাহের। চাদর সরিয়ে আমি আর দেখিনি। আসলে ওর মুখ দেখে অতটা বিচলিত হইনি। দেখলাম চোখ বন্ধ করে আছে। সবাই বলল এতক্ষণ ওর পুরোপুরি জ্ঞান ছিল, এইমাত্র ঘুমিয়েছে। তাহেরের দেহে জরুরি ভিত্তিতে আরেকটি অপারেশন করতে হবে, তাই তাকে তখনই গৌহাটি কম্বাইন্ড সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সঙ্গে গেলেন তাহেরের ভাই ইউসুফ। ইউসুফ ভাইয়ের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ফলেই তাহেরের সময়োপযোগী চিকিৎসা করা সম্ভব হয়েছিল। সেই দিনটির কথা তাই খুব মনে পড়ে। সেই ১৪ই নভেম্বর। কোথায় তাহেরের যুদ্ধ বিজয় আর জন্মদিন পালনের জন্য প্রস্তুত হচ্ছিলাম, আর সেই দিনেই যুদ্ধে পা হারালো সে। পরের দিন খবর এলো গুয়াহাটিতে যেতে হবে। তখনও কিন্তু ৭২ ঘণ্টা বিপদসীমা পার হয়নি। আমাকে ওসব জানানো হলো না। কেবল ওয়্যারলেসে খবর এলো আমাকে দেখার জন্য তাহের বড়ই উদ্গ্রীব। আমার মেয়ে নিতুর বয়স তখন মাত্র ৩ মাস। ওকে আমার ছোট ২ ননদ, একজন ক্লাস 5-এ আর একজন 3-তে পড়ুয়া, তাদের কাছে রেখে তাহেরের ছোট ভাই আনোয়ারকে নিয়ে গুয়াহাটিতে পৌঁছে গেলাম। আমাদের দেখে মনে হলো তার বেদনা অনেকখানি উপশম হয়েছে। আমি বললাম, দেখি কি হয়েছে। তারপর চাদর উঠিয়ে দেখলাম তাহেরের একটি পা নেই। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধে ওর যে পায়ে গুলি লেগেছিল সে পাটি ১৯৭১ সালের ১৪ই নভেম্বর এসে পাকিস্তানি গোলায় উড়ে গেল। বিষয়টি আমার কাছে রীতিমতো অকল্পনীয়, কিন্তু ধৈর্য হারাইনি। তাহেরকে বলেছিলাম, ঠিক আছে, প্রাণে তো বেঁচে আছো। তাহের ১ মাস ওই হাসপাতালে ছিল। ওই অসুস্থতার মধ্যেই ডাক্তার ডেকে আমাকে থাকা খাওয়ার বন্দোবস্ত করার জন্য বললেন। এই হাসপাতালে তাকে ১ মাস থাকতে হয়েছিল। ক্ষতস্থানে ড্রেসিংয়ের সময় সে নিজে তাকিয়ে থাকতেন। নিজের ওই অবস্থাতেও আশেপাশের আহতদের সাহস যোগাতেন, খাবারের অসুবিধা তদারক করতেন। সে সময় আমার আত্মীয় আওয়ামী লীগ দলীয় এমপি জনাব আব্দুস সাত্তার তদানীন্তন প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিনের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে এসেছিলেন, কিন্তু কিছুতেই তাহের তা গ্রহণ করতে রাজি হয়নি। পা হারিয়ে তাহেরের কিন্তু কোনো দুঃখ বা ক্ষোভ ছিল না। সবসময় বলতেন, আমার পা দুটোর চূড়ান্ত ব্যবহার হয়েছে। একবার যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা এলেন এবং বললেন, স্যার, আমরা যুদ্ধে যারা পঙ্গু হয়েছি তারা সকলে মিলে একটা সংগঠন করতে চাইছি, আপনি হবেন তার প্রধান। প্রচণ্ড ক্ষেপে গিয়েছিলেন। পঙ্গু? কে পঙ্গু? দুটো পা যার আছে আমি তার চাইতেও বেশি কর্মক্ষম। এই মানুষটার মধ্যেই ছিল অদ্ভুত এক কোমলতা। যখন যেখানেই থাকুক আমাদের বিয়ের দিনটি ঠিক মনে রাখত। আমাদের বিয়ে হয় ৭ই আগস্ট ১৯৬৯ সালে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগে এমএসসি পড়ছি। ও তখন পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিল। মজার ব্যাপার হলো, বিয়ের কার্ড ছাপা হয়ে যাবার পরে তাহের মেজর পদে উন্নীত হয়। বিয়ের ১৫ দিন পরেই তাহের চিটাগাংয়ে চলে যায়। সেখান থেকে ও পশ্চিম পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও পেশোয়ারের মাঝামাঝি অবস্থিত আটক ফোর্টে বদলি হয়। এর মধ্যে আমি আর ইউসুফ ভাইয়ের স্ত্রী টিকাটলিতে একটি বাসা নিয়ে থাকছি। একদিন পরীক্ষা দিয়ে বাসায় ফিরছি, প্রায় সন্ধ্যায়। হঠাৎ পেছন থেকে কে একজন আমার চোখ ধরল। তাকিয়ে দেখি হঠাৎ ঝড়ের মতো তাহের উপস্থিত। আমার বিস্ময়ভরা দৃষ্টি দেখে বললেন, তোমাকে সারপ্রাইজ দিলাম। তারপর অনেক কথার পরে বললেন, তোমার জন্য দুটো খবর আছে, একটা সুসংবাদ, একটা দুঃসংবাদ। সুসংবাদ হলো আমি উচ্চতর কমান্ডো ট্রেনিংয়ে ৬ মাসের জন্য আমেরিকাতে যাচ্ছি। একটা অত্যন্ত কস্টলি ট্রেনিং এবং একাই
বাঙালি অফিসার হিসেবে মনোনীত হয়েছি। আর দুঃসংবাদ হলো আবার আমাদের বিচ্ছেদ হবে। যে কয়েকদিনের জন্য তিনি এসেছিলেন, পুরো সময়টা আমরা একত্রে কাটিয়েছি। প্রায় বিকেলে টিকাটুলির রাস্তায় হাঁটতাম, তখন তাহের আমার হাত ধরে হাঁটত। আমি বললাম, তুমি কি এটা প্যারিসের রাস্তা পেলে? তাহের ভেতরে ভেতরে ছিল রোমান্টিক, বলল, ঠিক আছে, আমাদের মধুচন্দ্রিমা হবে ইউরোপেই। সত্যি কথা বলতে তাহের আর আমার বিবাহিত জীবনে লন্ডনে কাটানো 2 মাসই ছিল সবচেয়ে আনন্দের। সে সময়গুলো ছিল শুধুই আমাদের। ছুটিতে তাহের লন্ডনে চলে আসার পূর্বে তার ভাইকে চিঠি লিখে বলেছিল, আমি আমার বউকে চাই লন্ডনে। লন্ডনে আমার এক ভাই ও তাহেরের এক বোন ছিল। আমি গেলাম সেখানে। আবার আমাদের দেখা হলো 1970 সালের জুলাই মাসে। আমার প্রথম সন্তান জন্মের আগেই তাহের বলেছিল আমাদের মেয়ে হবে, তার নাম হবে জয়া। হলোও তাই। ছেলে মেয়েদের জন্মদিনে তাহের ঠিক ঠিক উপহার নিয়ে আসতো, কিন্তু ঈদে সবাইকে নতুন কাপড় দিতে হবে তা কিন্তু নয়। বলতো, এই দিনে কতজনই তো নতুন কাপড় পাচ্ছে না। তিনি কেনাকাটা করতেন না, তবে আমার এবং সন্তানদের জন্য হঠাৎ শখের উপহার নিয়ে আসতেন। লন্ডন থেকে ও আমাকে 2 চমৎকার কার্ডিগান কিনে দিয়েছিল। ও 2 ছিল আমার বড়ই পছন্দের। 1971-এর 9 ফেব্রুয়ারি আমি পাকিস্তান থেকে দেশে ফিরে এলাম। তখন কার্ডিগান 2 সঙ্গে আনিনি। পরে 1971-এর জুলাই মাসে তাহের যখন পাকিস্তান থেকে পালিয়ে আসলো দেশে, তখন সঙ্গে করে আর কিছুই আনেনি। কিন্তু ওই অবস্থাতেও আমার সেই শখের কার্ডিগান 2 সঙ্গে নিয়ে এসেছিল। মাঝপথে অবশ্য মিসেস মঞ্জুরকে, মেজর জেনারেল মঞ্জুরের স্ত্রী, কাঁধে তুলে হাঁটবার সময় তার ভার কমানোর জন্য কার্ডিগান 2 ফেলে দিয়েছিল। মনে আছে, তাহের শেষের দিকে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়ল কাজ, রাজনীতি নিয়ে। আমি মাঝে মাঝে অভিমান করতাম। ও তখন আমাকে বলতো, আমাকে পেতে হলে রান্নাঘর থেকে বের হতে হবে, আমাকে পেতে হলে আমার কাজের সঙ্গে মিশতে হবে। আমার দুঃখ হয় আজও আমি তাহেরের স্বপ্ন, তাহেরের দেয়া কাজ সমাপ্ত করতে পারিনি। সংসারের জন্য, বাচ্চাদের জন্য তাহের কিছুই রেখে যেতে পারেনি। সব সময় বলতো, চিন্তা করো না, সমগ্র জাতির ভাগ্যের সঙ্গে আমাদের ভাগ্য জড়িত। জীবনযুদ্ধে বেঁচে থাকার জন্য আমাকে এখন সংগ্রাম করতে হচ্ছে। তাই তাহেরের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি সক্রিয় ভূমিকাই রাখতে পারছি না। তাহেরের জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম ওতপ্রোতভাবে। ওর লেখার ডিকটেশন নেওয়া, ওর টেলিফোন রিসিভ করা থেকে ওর দৈনন্দিন কাজের রুটিন, সব কাজেই ছিল আমার অংশগ্রহণ। এমনকি অল্প সময়ের জন্য বাবার বাড়ি যেতে চাইলে ওর মাথায় আকাশ ভেঙে পড়ত। তাহেরের সঙ্গে আমার শেষ দেখা 19 জুলাই 1976, ওর ফাঁসির কয়েক ঘন্টা আগে। 20 জুলাই ভোর 4টার দিকে ওর ফাঁসি হয়। আমরা শুনেছিলাম বিচারে তাহেরের ফাঁসির রায় হয়েছে, কিন্তু বিশ্বাস করিনি। আমার মনে মনে প্রস্তুতি ছিল তাহেরের যাবজ্জীবন কারাদণ্ড হবে। এর 7 মাস আগে তাহের গ্রেপ্তার হয়। ওর কোনো খোঁজখবরই ঠিকমতো পাচ্ছিলাম না। আর এই 7 মাসে আমাদের সঙ্গে ওকে দেখাও করতে দেয়া হয়নি। একবার শুধু দূর থেকে দেখেছি ও কোর্টে যাচ্ছে, গরাদের ওপারে। ও আসতে চেয়েছিল কাছে, কিন্তু আসতে দেয়া হয়নি। হাত নেড়ে শুধু বলেছিল, ভালো থেকো। তাহেরকে যখন ধরে নিয়ে যায় তখন আমাদের ছোট ছেলে মিশু ছিল অত্যন্ত ছোট। বাচ্চাদের খুব ভালোবাসত তাহের। জেল জীবনের 6 মাস পর যখন আমাদের শেষ দেখা হয়, তখন মিশু একটু বড় হয়েছে। মিশু তার নানার বাড়িতে থাকায় ওকে দেখাতে পারবো না ভেবে ওর একটা ছবি নিয়ে গিয়েছিলাম তাহেরকে দেখাবো বলে, কিন্তু জেল কর্তৃপক্ষ নিতে দেয়নি। শুধু ওর জন্য কটা আম নিতে দিয়েছিল। আমরা তাহেরের সেলে ঢোকামাত্র তাহের হইচই বাঁধিয়ে দিল। বলল, জেলা সাহেব, আমার স্ত্রী, মা এবং আত্মীয় স্বজন এসেছে, তাদের বসার জন্য চেয়ার দিন। যাই হোক, 19 তারিখ দুপুর 3টায় আমরা কারাগারে গেলাম। আমি, আমার মেয়ে, এক ছেলে, আমার শাশুড়ি, আমার ভাসুর, আমার বড় জা, মেজ জা, আমার ভাই, আমরা সবাই গেলাম। আমার ছোট ছেলে মিশুর বয়স তখন 9 মাস। ওকে রেখে গিয়েছিলাম মায়ের কাছে। আমাদের দেখে বড়ই উৎফুল্ল হলো। আমার শাশুড়ির কাছ থেকে গ্রামের জমিজমা ফসলের খবর নিল, আর বারবার শুধু বলল, চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। ও এত স্বাভাবিক আর প্রাণবন্ত ছিল যে আমার মাথাতেই আসেনি আমার স্বামীর ফাঁসি হতে পারে। সে তার লেখা একটা শেষ চিঠি আমাদের উদ্দেশ্যে জোরে জোরে পড়ে শোনাল, সব খোঁজখবর নিল। এর মধ্যে জেল কর্তৃপক্ষ এসে তাড়া দিল
সময় শেষ। তাহের বলল, আমি আমার স্ত্রীর সঙ্গে একটু একান্ত সময় চাই। বাকিরা সেল থেকে বের হয়ে গেল। তাহের আমার হাত ধরে বলল, তুমি এত কালো আর শুকিয়ে গেছো কেন? এত চিন্তার কি আছে? আমার স্ত্রী হিসাবে তোমাকে আরও সাহসী হতে হবে। আমার স্ত্রী হিসাবে তুমি গর্ববোধ করবে। সবাই আছে, সবার মধ্যেই বেঁচে থাকব, তোমরাও বেঁচে থাকবে। আমি তো কোনো বিচ্ছিন্ন রাজনীতি করিনি। আমার রাজনীতি ছিল সবার জন্য। এখনও ভাবলে আমি অবাক হই। তাহের একবারও বলেনি আজ আমাদের শেষ দেখা, আর কিছুক্ষণ পরেই ওর ফাঁসি হবে। উল্টো হাসল। জেলে থাকার সময়ে টুকটাক মজার অভিজ্ঞতার কথা বলল, বাচ্চাদের খোঁজ নিল, বলল ওদের দিকে খেয়াল রেখো। তারপর ফিরে আসার সময় বলল আবার দেখা হবে। ওর স্বতঃস্ফূর্ততা আর প্রাণবন্ততা আমাকে এমনভাবে ঘিরে রেখেছিল যে আমার একবারও মনে হয়নি আর কিছুক্ষণ পরেই তাহেরের ফাঁসি হবে। পরে শুনেছি ফাঁসির মঞ্চে যাওয়ার আগে ও শেভ করেছে, গোসল করেছে, আমাদের নেয়া আম কেটে সবাইকে খাইয়েছে। এমনকি আগের রাতে ওকে যখন তওবা পড়াতে আসে ও বলেছে, আমি তওবা কেন পড়ব? আমি তো কোনো ভুল করিনি। আপনারা যান, আমি ঘুমোবো। সময় মতো ডেকে দেবেন। সেই রাতে আমি মেজর জেনারেল মঞ্জুরের বাসায় ফোন করি। উনি ফোন ধরেননি। ওনার স্ত্রী বললেন, আমরা কি করব? আপনার স্বামী তো নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন। আমি বলেছিলাম আমি কিছু করতে বলি না। তাহেরের জন্য আমি কারো কাছে যাইনি, কিন্তু কি হতে যাচ্ছে তা কি জানতে পারি না? পরে মেজর জেনারেল মঞ্জুর আমাকে বলেছিলেন, ভাবি, আমি সেদিন বাসাতেই ছিলাম, কিন্তু আপনাকে কি উত্তর দেব তাই ফোন ধরিনি। ২০ তারিখ ভোর ৬টায় আমি আবার ফোন করেছিলাম মেজর জেনারেল মঞ্জুরের বাসায়। উনি বললেন, ভাবি, তাহের যদি এখনও বেঁচে থাকে তো আমি দেখব। এই কথার অর্থ আমি কিছুই বুঝিনি। আর পরে তো জানলাম তাহের ততক্ষণে নেই। ভোর ৪টার দিকে ওর ফাঁসি হয়েছে। মৃত তাহেরকেও আমি কাছে পেয়েছি অনেক পরে। ওরা আমাদের কাছে লাশ দেবে না, এখানে দাফন করতে দেবে না। আমার শাশুড়ি তো রীতিমতো ঝগড়াঝাটি করলেন, ফল হলো না। ওরাই ট্রাকে ওঠালেন তাহেরের লাশ, সোজা নিয়ে গেল হেলিপ্যাডে। আমাদের বলল পেছন পেছন আসতে। হেলিকপ্টারে করে লাশ নেত্রকোনায় তাহেরের বাড়িতে পৌঁছে দিল। ওই হেলিকপ্টারে উঠে আমি তাহেরকে দেখলাম প্রথম। দেশের একজন বীর শীর্ষস্থানীয় মুক্তিযোদ্ধা কতটা অসম্মানিত হতে পারে চেয়ে চেয়ে দেখলাম। একটা খাটিয়ার ওপর শুয়ে সে, মাথা পা বেরিয়ে, গায়ের ওপর শুধু জেলখানার একটা কাপড় দেয়া। একটা খটকা আমার প্রায়ই লাগে। বিষয়টি হাস্যকরও বটে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাহেরের ফাঁসি হলো, কিন্তু আজ যখন আমার নামে আসে রাষ্ট্রীয় অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র, তাতে লেখা আপনার স্বামীর জন্য এদেশ গর্বিত, তা কি করে হয়? একজন বাঙালি তাহেরের মৃত্যুদণ্ড ঘোষণা করতে পারল? ১৯ জুলাই ৭৬। সারাদিন চেষ্টা করেও তাহেরের সঙ্গে আমাদের পরিবারের দেখা মিলছিল না। মামলার রায় হয়ে গেছে ১৭ জুলাই। দেখা করা খুবই দরকার। জেনারেল জিয়া, স্বরাষ্ট্র সচিব সালাউদ্দিন প্রমুখদের বহুবার বলেছি অনুমতি দেবার জন্য, কোনো কাজ হলো না। জেনারেল জিয়া তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। স্বরাষ্ট্র সচিবের একান্ত সচিব সাইফুল ভাইজানের পূর্ব পরিচিত। তিনিও আন্তরিকভাবে চেষ্টা করে ব্যর্থ হলেন। অবশেষে তৃতীয়বারের চেষ্টা ব্যর্থ হবার পর হাল ছেড়ে দিয়ে সাইফুল সাহেব আমাদের দরখাস্তটি আলমারিতে ভরে তালা মেরে দিলেন। হঠাৎ করে প্রেসিডেন্ট সায়েম দফতর থেকে দুপুরের পর খবর এলো সমগ্র পরিবারকে তাহেরের সঙ্গে দেখা করতে যেতে হবে। বিচারপতি সায়েম তখন প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্বও পালন করছিলেন। আমরা একটু অবাক হলাম। এত প্রাণপণ চেষ্টা করেও মামলার রায়ের পর দেখার অনুমতি মিলল না। এখন হঠাৎ করে এ অনুগ্রহ কেন? তাও আবার এখনই যেতে হবে? আমরা দুপুরের খাওয়া সারতে পারলাম না। যা হোক, জেলখানার সাধারণ নিয়মকানুন কিছুই আমাদের জন্য লাগলো না। আমি ও আমার সব ভাবিরা, আরিফ ভাইজান, তাহেরের আব্বা আম্মা, আমার ছেলে যিশু, আরিফ ভাইয়ের ছেলে বাপ্পি সহ সমগ্র পরিবারকে ফাঁসির আসামিদের কন্ডেম সেলের দিকে নিয়ে যাওয়া হলো। একসঙ্গে যাওয়া হয়নি, ৩ ভাগে ভাগ করে ভেতরে নেওয়া হলো। পরিবারের ২ সদস্য বাদ পড়লেন। তাহের এলো। কথায় কথায় ক্ষমা চাওয়ার প্রসঙ্গে তুললেন আরিফ ভাইজান, দণ্ড মওকুফের আবেদন করা যায় কি না। আমি তো চোর নই যে ক্ষমা ভিক্ষা করব। আমার ফাঁসি হতে পারে না, তাহেরের সোজা জবাব। আরিফ ভাইজান সবার বড় ভাই, দায়িত্বের অংশ হিসেবে ক্ষমা চাইবার সম্ভাবনার ব্যাপারে
তাহেরের মনোভাব কি তা জানতে চাইছিলেন। তিনি ব্যর্থ হয়ে আমাকে বললেন, তুমি এবার বলে দেখো। আমিও বললাম, দেখো, তোমারও তো ছেলে মেয়ে আছে, ব্যাপারটা চিন্তা করা যায় কি না? আমার ছেলে মেয়েদেরকে দেশের মানুষ দেখবে, ব্যাপারটির এখানেই ইতি। জলিকে মন খারাপ দেখে তাহের ডেকে দুষ্টামি করে বলল, আপনার মন খারাপ কেন? তারপর বলল, আমাকে কেউ মারতে পারবে না, আর মারলেও কি, ক্ষুদিরামের পর আমিই তো ফাঁসির অপেক্ষায়। অন্যান্য কথা বলে চলে এলাম। আমরা বুঝতে পারিনি, জানতেও পারিনি যে ওই রাতে তখন ওই ঢাকা সেনানিবাসে সমন্বয়কদের বৈঠক চলছে তাহেরের ফাঁসি কার্যকরী করার পদক্ষেপ নেবার জন্য। 21শে জুলাই 76 সকাল 7টায় মোহাম্মদপুরের এক বাসা থেকে ঢাকা সেনানিবাসে মেজর জেনারেল মঞ্জুর 1981 সালে চট্টগ্রামে ব্যর্থ অভ্যুত্থানে নিহত কাছে টেলিফোন করলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম যে, আপনি একজন মুক্তিযোদ্ধা হয়ে কিভাবে তাহেরের ফাঁসির আদেশ মেনে নিচ্ছেন, আর আপনারও আপনার বন্ধুদের আসল মনোভাবটাই বা কী? আপনাদের অন্তত নিজেদের রাজনৈতিক ও সামরিক নিরাপত্তার কথা ভেবেচিন্তে কি কাজ করা উচিত? জেনারেল মঞ্জুর জবাব দিলেন, দেখি, এখনও যদি তাহের থেকে থাকে তবে চেষ্টা করে দেখব। আমি তখনও ভাবতে পারিনি যে এরই মধ্যে ফাঁসি হয়ে যেতে পারে। স্বাভাবিক সময় অনুযায়ী তো আরও সময় নেবার কথা। এর আগের দিন অবশ্য তাহেরের মামলার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট আমিনুল হকের বাসা থেকে জেনারেল মঞ্জুরের বাসায় টেলিফোন করেছিলাম। তার স্ত্রী ফোন ধরলেন। রাগত স্বরে ভদ্রমহিলা আমায় বলেছিলেন, তাহেরের তো মাথা খারাপ হয়েছে, সে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে, ফল যা হবার তাই হবে। টেলিফোন ছেড়ে দিলাম। 21 তারিখের কথায় আসি। জেনারেল মঞ্জুরকে ফোন সেরে ভাইজানের বাসায় ফিরলাম। সেখান থেকে গাড়িতে উঠে অন্য কয়েক জায়গায় যাব বলে রওনা হচ্ছি। এমন সময় অ্যাডভোকেট জিনাত আলী, জনাব শাহ আলম ও খায়রুজ্জামান বাবুল, নগরবাহিনীর কর্মকর্তা, পরে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য, দৌড়ে এসে আমায় বলল, ভাবি, আর কোথাও যাওয়া লাগবে না, আমি বুঝে নিলাম সব শেষ। এর পরপরই মোস্তাক ও গণবাহিনীর অন্যান্য কয়েকজন কর্মকর্তা বাসায় এসে পৌঁছালো। আমার সঙ্গে তখন আর কেউ নেই, কিংবা পরস্পরের সঙ্গে কেউই কথা বলছে না। আরিফ ভাইজানের ঘরে ফিরলাম। ভাইজানের বাসায় ফোন আসলো তাহেরের মৃতদেহ নেবার জন্য। জেল গেটে গেলে বলল, লাশ আমাদেরকে দেয়া হবে না, তারাই পৌঁছে দেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভাইজান ও আমার শাশুড়ি গিয়ে বললাম, লাশ গ্রামের বাড়িতে এত দূরে কিভাবে নিয়ে যাব? ঢাকায় তাহেরকে সমাধিস্থ করার জন্য বহু চেষ্টা করলাম। তখন তারা জানালো, তারাই পরিবহনের ব্যবস্থা করবে। তারা গ্রামে লাশ নিয়ে যাবার জন্য সড়কপথ ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছিল। ভাইজান বলল, এত দূর রাস্তা, লাশ কখন পৌঁছাবে কাজলায়? তখন টাঙ্গাইল ঘুরে ময়মনসিংহ হয়ে তারপর কাজলা যাবার রাস্তা। উদ্দেশ্য ছিল ঢাকায় তাহেরকে সমাধিস্থ করার জন্য যুক্তি দেয়া। ভাইজান বললেন, তাহের তো মরে গেছে, এখন ওর লাশ এক জায়গায় সমাধিস্থ করলেই হলো। আপনারা তাকে বুড়িগঙ্গায় ফেলেন বা নিয়ে যান, আমাদের কাছে সবই সমান। এতেও কোনো ফল হলো না। শেষ চেষ্টা হিসেবে ভাইজান বললেন, লাশ রাস্তা দিয়ে নিয়ে যাবার সময় যদি কেউ ছিনতাই হয়ে যায়, তখন আমরা কি করব? তখন ওরা বলল, কেন? সামনে পেছনে সশস্ত্র পাহারা যাবে। আমরা বললাম, তাহেরের সমস্ত পরিবার ঢাকায় চলে এসেছে, ওদের সবাইকে নিয়ে দাফন করার জন্য কাজলাতে যাওয়ার ব্যাপারটা খুবই ঝামেলা। কর্তারা কোথায় কী সব কথাবার্তা বললেন। বিকেল 4টার দিকে জানালেন লাশ হেলিকপ্টারে যাবে। সরকারি আনুষ্ঠানিকতা সেরে বেলা 2:30টায় জেলগেট থেকে তাহেরের লাশ একটা পুলিশ অ্যাম্বুলেন্সে করে বের করা হলো। তখনও পর্যন্ত আমাদেরকে লাশ দেখতে দেয়া হয়নি। লাশবাহী অ্যাম্বুলেন্সের আগে পিছে 4-5টা ট্রাক, সঙ্গে গোয়েন্দা বাহিনীর প্রচুর সাদা পোশাকধারী। আমাদেরকে ওদের একটা গাড়িতে উঠিয়ে তৎকালীন তেজগাঁও বিমানবন্দরে লাশের সঙ্গে নিয়ে গেল। হেলিকপ্টারে ওঠানো হলো লাশ। আমরা উঠলাম, দেখলাম অবহেলা অযত্নে জেলখানার একটা ছেঁড়া চাদরে মুড়ে তাহের স্ট্রেচারে শুয়ে আছে, কপাল বেরিয়ে আছে পায়ের আধখানা। হেলিকপ্টারে ভাইজানের আত্মীয় জনাব ইসলাম, আমিও আমার সমস্ত ভাবিরা, আর ছিলেন অ্যাডভোকেট জিনাত আলী। সেই চরম শ্বাসরুদ্ধকর দিনগুলোতে হুলিয়া মাথায় নিয়ে নেতৃবৃন্দ তো আসতেই পারতেন না। আত্মীয় স্বজনেরা অনেকেই তখন পুলিশি জিজ্ঞাসাবাদের ভয়ে কাছে যেত না। তখন এই তরুণ আইনজীবী জিনাত আমাদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। আমি তার সাহস ও দৃঢ়তা দেখে অবাক ও বিস্মিত হতাম।
শ্যামগঞ্জ বাজারে হেলিকপ্টার নামল। আগে থেকে ময়মনসিংহতে প্রচুর সৈনিক, বিশেষ পুলিশ ও কমান্ডো এনে জায়গাটা ঘিরে রাখা হয়েছিল। হেলিকপ্টার নামার সঙ্গে সঙ্গে সব সৈন্যরা যুদ্ধ আক্রমণের কায়দায় পজিশন নিল। তারা সম্ভবত লাশ ছিনিয়ে নেয়ার ভয়ে ভীত ছিল। হেলিকপ্টারের ইঞ্জিন পর্যন্ত তারা ভয়ে এক মুহূর্তের জন্যও বন্ধ করেনি। কোত্থেকে খবর পেয়ে প্রচুর জনতা তাহেরকে দেখার জন্য ভিড় করল। লাশ রেখেই হেলিকপ্টার উড়াল দিল। শ্যামগঞ্জ বাজারের কাছেই তাহেরের এক চাচার বাসায় গোসল ও কাফন পরানো হলো। কাছেই মসজিদের বড় ইমাম সাহেবের নেতৃত্বে ঈদগাহ ময়দানে জানাজা হলো। তখনও হাজার হাজার লোক ছুটে আসছিল লাশের দিকে। ওখান থেকে কাজলা গ্রাম 3 মাইল দূরে। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হেঁটে রওনা দিলাম সবাই। পৌঁছাতে সন্ধ্যা 7টা বেজে গেল। গিয়ে দেখলাম আগে থেকেই সেনাবাহিনী যুদ্ধের সাজে পজিশন নিয়ে বসে আছে। তারা আত্মীয় স্বজনকে উত্ত্যক্ত করছিল যে কোথায় কবর দেয়া হবে, তাড়াতাড়ি জায়গা দেখাও। তারা নিজেরাই এক জায়গায় কবর খুঁড়ছিল। আবার পৌঁছবার পর পারিবারিক গোরস্থানে দাফন করার জন্য জায়গা নির্ধারণ করলাম। সেনাবাহিনীর ওপরই কবর খুঁড়ল। 9:30টার সময় তাহেরের দেহ এদেশের মাটিতে আশ্রয় নিল। সমাধিস্থ করার পর 21 দিন সেনাবাহিনী ক্যাম্প ঘিরে সমাধির পাশে পজিশন নিয়ে বসে থাকল। তাহের শহীদ হবার 3 দিনের দিন ওর কুলখানি হলো। এরপর আমি ছাড়া পরিবারের সবাই সাংসারিক জীবন যাত্রার টানে ওখান থেকে চলে আসে। আমি আমার তাহেরের মাটি আবরণে ঢাকা অস্তিত্বের পাশে 1.5 মাস রইলাম। তারপর বাবার বাড়ি কিশোরগঞ্জে চলে এলাম। ধন্যবাদ এই পর্বটি শোনার জন্য। আপনাদের যদি আমাদের এই বইগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।